আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 17 এর লেকচার 2 নিয়ে। তো এর আগের লেকচার গুলোতে অর্থাৎ লেকচার 1 এর পার্ট 1 পার্ট 2 তে আমরা কিন্তু গণসংখ্যা, নিবেশন সারণী, আয়তলেখ এই সবগুলো শিখেছিলাম। এখন আমাদের এই অধ্যায়ের প্রশ্নটা কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে একটু ডিসকাস করা এবং কেন্দ্রীয় প্রবণতার মানটাই মেইনলি কথা। দেখো, আমরা উপাত্তগুলোকে এমন যদি 7, 2, 9, 4 অনেক মান থাকতে পারে, তাই না? এরকম 50টা উপাত্ত তোমার দেওয়া আছে। সেই উপাত্তগুলোকে যদি মানের ক্রম অনুসারে সাজানো হয়, এই যেমন 2, 4, 7, 9 এইভাবে যদি সাজানো হয়, এই মাঝখানের একটা কেন্দ্রের দিকে গড় করলে যেমন মাঝের দিকের মান একটা পাওয়া যায়, আবার প্রচুরক দেখলে দেখা যায় মাঝখানে যে মানটা আছে, মধ্যক যদি বলো তা মাঝের দিকের মানটা। তাহলে উপাত্তগুলোকে যদি মানের ক্রম অনুসারে সাজানো হয়, তাহলে উপাত্ত সমূহ কেন্দ্রের একটি মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতা দেখায়, আর একেই বলা হয় যে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে তোমরা এখানে শিখবা যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা। কেন্দ্রীয় প্রবণতা, এরপরে কেন্দ্রীয় প্রবণতা কি। এখন দেখো, এই কেন্দ্রীয় প্রবণতার যে মানটা, যে পরিমাণটা, যে পরিমাপটা, সেটাই কিন্তু আসলে আমরা গড়ের মাধ্যমে বের করি, সেটাই আসলে প্রচুরকের মাধ্যমে বের করি, সেটাই আসলে মধ্যকের মাধ্যমে বের করি। তাহলে গড়, মধ্যক, প্রচুরক যে আমরা বলি, আসলে কেন্দ্রীয় প্রবণতার মান নির্ণয় করি, তাছাড়া কিন্তু কিছু না। তাই আমরা আজকে এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ কয়টি? 3টি। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ যে 3টি, একটার নাম গড়, আরেকটার নাম কি মধ্যক, আর একটা নাম কি প্রচুরক। প্রচুরক। তো প্রথমে আমরা গড় নিয়ে কাজ করব, তারপরে প্রচুরক নিয়ে কাজ করব, লাস্টে মধ্যকটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো গড় নিয়ে যদি বলতে চাই, তাই এমন যদি গড় নির্ণয় আসে, দেখো আছে যে 12, 17, 8, 9 আর 11, তারপর 3, 2, 7 ইত্যাদি। তাহলে এরকম মনে করো 100টা সংখ্যা আছে। যেমন এখানে আমি তোমার লিখেছি 8টা সংখ্যা এখানে লিখেছি, এবং এই সংখ্যাগুলো কি হিসাবে দেওয়া আছে বলতো? উপাত্ত। এরা কিন্তু সারণী হিসাবে দেওয়া নেই, যে প্রদত্ত। এখানে উপাত্ত বলা ভুল আমাদের, এটা কি প্রদত্ত সারণী। এটা আমাদের একটা প্রশ্ন, কিন্তু আমি অন্য একটা ডিসকাস করছি। এরকম একটা উপাত্ত দেওয়া আছে, কয়েকটা উপাত্ত সমূহ দেওয়া আছে, এবং এই উপাত্ত থেকে গড় বের করতে বলেছে সরাসরি পদ্ধতিতে। তাহলে ডাইরেক্ট উপাত্ত থেকে গড়, উপাত্ত থেকে গড়। তাহলে আমরা কি করি? নরমাল যে সেন্স কাজ করে, যে সবগুলো যোগ করে দিই, 12 যোগ 17 যোগ 8 যোগ 9 যোগ 11 যোগ 3 যোগ 2 যোগ 7, এটা সব যোগ করি এবং মোট সংখ্যা 8টা, 8 দিয়ে ভাগ করি, তাই না? এই যে সংখ্যাটা, এই যে গড়টা, ডাইরেক্ট গড়, এটা গাণিতিক গড়। এটা কোন পদ্ধতিতে গড়? এটা আমাদের সরাসরি পদ্ধতিতে উপাত্ত থেকে গড়। তাহলে এটা সিম্পল, এটা কখনো আসে না। তাই এটা শুধু আমরা প্রশ্ন হিসাবে লিখে রাখতে চাই যে উপাত্ত থেকে গড় নির্ণয়। দেখো, উপাত্ত থেকে সরাসরি, উপাত্ত থেকে সরাসরি গড় নির্ণয়। তাহলে এটা একটা প্রশ্ন, তাই না? উপাত্ত থেকে সরাসরি গড় নির্ণয়, এটা তোমরা সবাই পারবা। উপাত্তগুলো যোগ করে তার মোট সংখ্যা দিয়ে কয়টা উপাত্ত আছে ভাগ করে দিলে গড় পেয়ে যাব। তো এটা জাস্ট আমরা প্রশ্নটা লিখে রাখবো সবাই, যে আমরা কয় ধরনের প্রশ্ন এখান থেকে পাচ্ছি। এখন এটা তো আমার উপাত্ত, ঠিক আছে, কিন্তু এটা উপাত্ত নয়, এটা আসলে কি বলতো? সারণী দেওয়া আছে। তাই অনেক সময় আসে এই, মানে অনেক সময় না, বেশিরভাগই আসে এই সারণী থেকে গড় নির্ণয়, ওইভাবে সহজটা দেয় না। তবে এই সারণী থেকে গড় আবার দুই ভাবে নির্ণয় করা যায়। এক, সরাসরি গড় নির্ণয়, সরাসরি গড় নির্ণয়, আর আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে একটা হচ্ছে সরাসরি গড় নির্ণয়, আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো প্রথমে আমি শেখাতে চাই যে সরাসরি গড় নির্ণয় কিভাবে করতে হয়। কি থেকে? উপাত্ত থেকে, না সারণী থেকে। তাই এই প্রদত্ত সারণী লিখে নিলাম। এইবার তুমি যেটা করছো, যে এখন প্রদত্ত, এই যে প্রদত্ত, সবাই লিখবে এই ল্যাঙ্গুয়েজটা, প্রদত্ত সারণী হতে সরাসরি, সরাসরি গড় নির্ণয়ের, দেখো সরাসরি গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয়, দেখো প্রয়োজনীয় সারণী। তাহলে এই সারণী থেকে
গড় নির্ণয়ের জন্য আমার যে সারণী প্রয়োজন সেটা আগে লিখে নিতে হবে, এবং সেই সারণী তুমি এইভাবে তৈরি করে নিচ্ছ। দেখো কিভাবে তৈরি করবা সারণীটা, এইভাবে শুরু করছো সারণী নির্ণয়। তো এখানে আমাদের প্রথমে কি আছে বলতো, শ্রেণী, এই যে শ্রেণী ব্যাপ্তি, প্রথমে আছে শ্রেণী ব্যাপ্তি, তারপরে দেওয়া আছে গণসংখ্যা। দেখো গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি। এখন এখানে মোট ঘর কয়টা দেখছি, একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, পাঁচটা, ছয়টা আছে, 1 2 3 4 5 6 7টা আছে, আরো একটা লাগবে, এই যে 7টা। এখন আমরা লিখছি শ্রেণী ব্যাপ্তিটা আসলে কত, 25 থেকে 34, আবার এই যে 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, আর 75 থেকে এই যে 84, আর 85 থেকে 94। এই যে আমার শ্রেণী ব্যাপ্তি লেখা শেষ। এবং গণসংখ্যা 5 আর 10 15 আর 20 আর কত এখানে 30, আর কি বলবো এটা এই 16, অত এখানে 4। এটাকে আমরা বলতে পারি এই সবগুলো যোগ করি, মানে সামেশন অফ এফ আই সমান কত 100, এটা লিখতে পারো। অথবা এই সামেশন বাই এফ আই কে অনেকে আমরা লিখতে পছন্দ করি না, এটাকে শুধু এন লেখা মানেও বোঝায় সবগুলো গণসংখ্যার সমষ্টি। তাই এফ আই সামেশন অফ এফ আই ও লিখতে পারো, আবার এই শুধু এন ও লিখতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কি লিখবা। এখন এটা আমরা এন অথবা সামেশন অফ এফ আই, এটা বা আমরা লিখতে পারি, এই দেখো সামেশন অফ এফ আই বা এন সমান সমান এটা। এখন এই জায়গায় লিখতে চাচ্ছ শ্রেণীর মধ্যমান, যে শ্রেণীর মধ্যমান। এখন কি করতে চাচ্ছ, শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমানটা কি, এটাকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয় শ্রেণীর মধ্যমান। তো এই শ্রেণীর 25 আর 34 যোগ করে দেওয়া যাক। 25 আর 34 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই তো শ্রেণীর মধ্যমান। 25 যোগ 34 সমান এটা ভাগ, আচ্ছা 34 যোগ 25, তাহলে এখানে আসলো 29.5, এটাতে কত আসলো 29.5। ওকে, এটা কত আসলো, তাহলে 39.5, এটা হবে 49.5, এটা 59.5, এটা 69.5, এটা 79.5, এটা 89.5। এই যে শ্রেণীর মধ্যমান গুলো আমরা এক্স আই পেয়ে গেছি। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এইবার যে কাজটা করতে যাচ্ছি সেটা দেখো কি, সেটা সামেশন না, এটা এবার লিখছো এফ আই ইন্টু এক্স আই। তাহলে এই যে গণসংখ্যার মানটা আর এই মধ্যমানটা যদি গুণ করে দাও তাহলে কি দাঁড়ায় সেইগুলো আমি এখন গুণ করে করে বসাচ্ছি। তাহলে আমরা প্রত্যেকটার জন্য এফ আই এক্স আই এটার সাথে এটা গুণ করে বসালাম, এবং সবগুলো যোগ করে সামেশন অফ এফ আই এক্স আই এর মান পেলাম কত, 6190। এখন আমাদের গড়, অতএব সরাসরি পদ্ধতিতে গড়, সরাসরি পদ্ধতিতে গড়, এই যে গড় এক্স বার সমান সমান, গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, সমান সমান আমরা বলতে পারি এই সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন, অথবা সামেশন অফ এফ আই, তাই না, একটাই কথা। এফ আই লিখতে পারো, এন ওয়ান লিখতে পারো, সমান সমান 6190 ডিভাইডেড বাই কত আসলো, এই যে 100, আর এটা ভাগ করে দিলে হবে সম্ভবত 61.9। এই যে এতগুলো আমরা অ্যান্সার পেলাম। তাহলে আমরা শিখলাম যে উপাত্তটা সারণী দেওয়া থাকলে কিভাবে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। তাহলে সারণী, প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, সারণী থেকে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে সারণী থেকে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় শিখে ফেললাম। আমরা গড় নির্ণয়ের আরেকটা সিস্টেম আছে যেটাকে আমরা বলে থাকি যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখন সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শেখানো হচ্ছে। এখন শেখাতে যাচ্ছি যে সারণী থেকে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। তো এটা শিখলাম সারণী থেকে সরাসরি পদ্ধতিতে গড়।
এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য আমাদের একটু এক্সট্রা কাজ করতে হয়, সেটা এখানে ডাইরেক্ট এই গুণটা করতে হয় না। তাহলে কোনটা করতে হয় না, এটা চলো দেখে আসি কোনটা করতে হয়। শ্রেণীর মধ্যমান এ পর্যন্ত সব ঠিক আছে। এখন এই জায়গায় আরেকটা কাজ করতে হয়, ধাপ বিচ্যুতি। নাম কি? ধাপ বিচ্যুতি বের করতে। আমি একটু বড় করে দিই এই ঘরটা। এই জায়গায় আমরা বের করতে চাই ধাপ বিচ্যুতি। দেখো এই ধাপ বিচ্যুতি, ওকে, ধাপ বিচ্যুতিকে আমরা ইউআই, ছোট হাতের ইউআই সমান, অ্যাকচুয়ালি এটা নির্ভর করে xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এর উপর। তাহলে এটা হলো আমাদের এই ধাপ বিচ্যুতির সূত্র। তো ধাপ বিচ্যুতির সূত্র থেকে চলো এবার আমরা এই মানগুলো একে একে সব আবার বের করে ফেলি। তো প্রথমত ধাপ বিচ্যুতি দেখো এ আসলে কি, এখানে ইউআই নাই বের করতে পারবো, xi মানে শ্রেণীর মধ্যমান তো xi আমার জানা আছে, এইচ মানে ব্যবধান, শ্রেণী ব্যবধান কত 10 এটাও দেখা আছে। কিন্তু এর মান এ বলতে বলা হয় অ্যাপারেন্ট মিন মানে আনুমানিক গড়। এখন তোমার কি মনে হচ্ছে যে আনুমানিক গড় কোনটা হবে? দেখো তুমি তো এই কমন সেন্সটাই ইউজ করবা যে আসলে এই 55 থেকে 64 পর্যন্ত এই মার্কের মধ্যে মার্কস পেয়েছে 20 জন, তাই না? এই 55 থেকে 64 মধ্যে মার্কস পেয়েছে 20 জন, আবার 65 থেকে 74 মধ্যে মার্কস পেয়েছে 30 জন। তাহলে তোমার মনে হতে পারে গড়ে গড়ে কাদের মার্কটাই গড় মার্ক হতে পারে? দেখো এদের মার্কটাই গড় মার্ক হতে পারে, কারণ লোকজন বেশি আছে। এটা তুমি যদি ভুল করে বলো না আমি বলছি গড়ে এটা পেয়েছে, এটা তোমার অনুমান ভুল হচ্ছে। তাই তুমি যদি এটাকে আনুমানিক গড় ধরতে চাও যে এই মার্কটাই আনুমানিক সবাই পেয়েছে, তাই তোমার মনে হয় কি আনুমানিক সবাই এটাকে পছন্দ করে, যেটার গণসংখ্যা বেশি সেটাই সেই গড়টাকেই সবাই আনুমানিক গড় হিসাবে নেয়, ওকে, এবং কাছাকাছি চলেও যায়। কিন্তু তুমি যদি মনে করো না আমি এই মার্কটাই আনুমানিক গড় হিসাবে নেব, কোনো ভুল নাই। তবে আনুমানিক গড়টা যদি বেশি ভালোভাবে ধরা যায় তাহলে ধাপ বিচ্যুতিটা একটু কম হয়ে যায়। তাহলে আমরা এক কথা বলতে পারি, তাহলে আনুমানিক গড় হিসাবে কোনটা নিবা তোমরা? এই যেটার গণসংখ্যার মান বেশি সেই গড়টা, এই গড়গুলোর মধ্যে এই গড়টাকেই আমরা নিলাম আনুমানিক গড়। তাহলে এই মানটা কিন্তু আমার অ্যাপারেন্ট মিন, আনুমানিক গড়। তাহলে এর মান এটা, তাহলে এটার মান এ নয়, এদিকে অ্যারো চিহ্ন দিও না, এটা অ্যারো চিহ্ন দিবা কোন দিকে? এর মান তুমি ধরছো আনুমানিক গড় এটাকে, আনুমানিক গড় এটাকে। এখন তাহলে আনুমানিক গড় যদি এখানে বসিয়ে দাও, xi এর মান কত? xi এর মান এটা, এর মান কত? ওটা। তাহলে 69.5 মাইনাস 69.5 ডিভাইডেড বাই 10 মানে 0, এবং নিচে হবে 1 2, উপরে হবে কত জানো? উপরে হবে -1 -2 -3 -4 এমন হবে। এখন তুমি যদি মনে করো যে সবগুলোর আমি ক্যালকুলেশন করে দেবো, হ্যাঁ দেখো ওই একই মানই আসবে, আমি যেগুলো বসাইছি। যে এটার ক্ষেত্রেই তুমি বের করো না, এটার ক্ষেত্রে ইউআই এর মান কত হবে? এটার মান 29.5 মাইনাস এই যে এর মান তুমি ধরেছো 69.5 ডিভাইডেড বাই 10, দেখো হবে -4 হবে, ওকে। তাহলে আমাদের এগুলো গুণও করা লাগে না, ক্যালকুলেশন করে বের করা লাগে না, ডাইরেক্ট বসাইতে পারি। এখন এইবার তুমি বের করতে যাচ্ছ এফ আই ইন্টু ইউআই, কিন্তু সরাসরি পদ্ধতিতে গড়ের সময় বের করেছিলে এফ আই ইন্টু কি এক্স আই। এখন এই ধাপ বিচ্যুতিটা বের করে এবার তুমি এটার সাথে কার এই গণসংখ্যা সরি এফ আই এর সাথে এটা গুণ করে দাও। তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে -20, আর এটার সাথে এটা গুণ করলে কত হবে? এফ আই ইউআই। এটা এভাবে আমরা সব এফ আই ইউআই বের করলাম এবং সেগুলো যোগ করে পেলাম সামেশন অফ এফ আই ইউআই সমান -76। এখন এই যে -76 পেয়েছি, এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় x বার সমান সমান a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই n ইন্টু h, এই হচ্ছে সূত্র। এখন যদি তুমি এখানে মান বসিয়ে দাও, এর মান কত? মাইনাস এই যে এর মান কত ধরেছো না, এর মান কোনটা ধরেছে? এই যে 69.5 প্লাস সামেশন অফ এফ আই ইউআই মানে -76 ডিভাইডেড বাই n এর মান কত? 100 ইন্টু এইচ এর মান কত? 10। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো দেখা যাক কত হয়, এটা কাটলে 10 7.6, তাহলে
69 সমান দেখা গেল 61.9। তাহলে আমরা হিসাব করে দেখছি যে এই 61.9 এটা হলো আমাদের গড়ের মান। ওকে, এদিকে সামান্য এদিক ওদিক হতেই পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি থেকে সারণী থেকে গড় বের করছি। দেখো, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। দেখো প্রশ্ন অলরেডি কয়টা হয়ে গেছে? 4টা। তাহলে আমরা কেন্দ্রীয় প্রবণতার 3টা পরিমাপ, তার মধ্যে গড় একটা, সেই গড় 3 ভাবে বের করা শিখেছি। কি কি? উপাত্ত থেকে গড় নির্ণয়। 2 নম্বর কি শিখেছো? সারণী থেকে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়। আর 3 কি শিখলে? সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে আমরা এই গড় নির্ণয়টা শিখে ফেললাম। এখন চলে যাচ্ছি প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়। এখন শিখতে যাচ্ছি যে একটা সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়, বা প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, এমনও একটা প্রশ্ন আসতে পারে যে একটা উপাত্ত, উদ্দীপকের উপাত্ত দেওয়া আছে 7 2 9 6 13 13 13 2, আচ্ছা 7 3, আচ্ছা 2, এরকম উপাত্ত দেওয়া আছে। এটাই প্রদত্ত উপাত্ত, এবং এই উপাত্ত গুলোকে তুমি যদি বিন্যস্ত করাও লাগবে না। উপাত্তের মধ্যে দেখো এই গণসংখ্যাটা, মানে 2 2 2, এই গণসংখ্যাটা কয়বার আছে বলতো? এই গণসংখ্যাটা আছে অ্যাকচুয়ালি 1 2 3 বার। তাই এটার প্রচুরক হচ্ছে 3। এটার প্রচুরক কি? 3। তাহলে বলা যাবে যে কোনো উপাত্তের মধ্যে এরকম যদি অবজেক্টিভে দেয়, যেহেতু এখানে উপাত্ত সমূহের মধ্যে 2 সংখ্যাটা কি একাধিক বেশি বার আছে, বেশি সংখ্যক বার থাকায়, তাই এর প্রচুরক হচ্ছে 2। তাহলে প্রচুরক আমরা বের করতে পারবো কি থেকে? উপাত্ত থেকে। দেখো, উপাত্ত হতে প্রচুরক নির্ণয়, একদম সহজ। প্রচুরক নির্ণয় এমসিকিউ ছাড়া দিবে না। উপাত্ত থেকে প্রচুরক নির্ণয়, আমরা প্রশ্নগুলো আবার অ্যানালাইজ করি, কোন কোন প্রশ্ন আমরা শিখছি। এখন এইগুলো তো নয় দিবে না, কিন্তু এরকম একটা উদ্দীপকের সারণী দিবে, সারণী থেকে প্রচুরক নির্ণয় আমরা শিখতে যাচ্ছি। দেখো, সারণী হতে প্রচুরক নির্ণয়, সারণী হতে প্রচুরক নির্ণয়। প্রশ্ন কিন্তু সব অ্যাড করে নেব প্রশ্নগুলো। এখন সারণী থেকে প্রচুরক নির্ণয়ের জন্য আমরা এই একটা কোন প্রয়োজন, কি কি প্রয়োজন সেগুলো লিখবো। এখন আমার প্রচুরক নির্ণয়ের জন্য মানে ক্রমযোজিত গণসংখ্যা দরকার। তাই ক্রমযোজিত গণসংখ্যা, এটা যদি 5 হয়, এখানে 5 5 আর 10 15, 15 আর 15 30, 30 আর 20, 20 আর 30 কত হয়? 50। এখানে কি হলো আবার? এখানে হলো 50, 50 এর সাথে 30 যোগ করলে 80, 80 এর সাথে 16 যোগ করলে 96, আর 96 এর সাথে যোগ করলে 100। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী। এখন এটার পর তোমরা নিচে লিখবা, যেটা এই সারণী লেখার পর নিচে লিখবা। আমি নিচে জায়গা না থাকে ওখানে লিখছি, তোমরা এভাবে কাজ করতে পারো। বা এখানে লিখি আমি যে এখানে প্রচুরক শ্রেণী। দেখো, প্রচুরক অর্থাৎ নির্ণেয় প্রচুরক। দেখো, নির্ণেয় প্রচুরক সমান, দেখো প্রচুরকের সূত্রটা হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা হচ্ছে প্রচুরকের সূত্র। তাহলে আগে জানতে হবে L কি, F1 কি, F2 কি, এইগুলো, তাই না? তো L বলতে বুঝাই লোয়ার লিমিট, মানে লোয়েস্ট ভ্যালু। কার? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো এখানে প্রচুরক এতগুলো, এখানে 6টা 7টা শ্রেণী আছে। কোন শ্রেণীটা প্রচুরক শ্রেণী? যে শ্রেণীতে প্রচুর আছে সেটাই তো প্রচুরক শ্রেণী। তো দেখো, এখানে এই গণসংখ্যা, এই শ্রেণীতে সবথেকে গণসংখ্যার মান বেশি, তাই না? তাই এটাই আসলে প্রচুরক শ্রেণী। ক্লিয়ার না? তো দেখো, আমরা এখানে বলতে পারি যে এখানে এইভাবে তোমরা নিজেরাও লিখতে পারো যে এখানে কোন শ্রেণীতে, নাম বলো, এখানে 65 থেকে 74 শ্রেণীতে, এই শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা থাকায় এটি প্রচুরক শ্রেণী। সর্বোচ্চ গণসংখ্যা থাকায় এটি প্রচুরক শ্রেণী। অতএব প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এই L সমান সমান তাহলে কত? এই প্রচুরক শ্রেণীর লোয়েস্ট ভ্যালু কত? 65। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 65। এই যে হয়ে গেল, রাইট? এবার আমরা বের করতে চাই F1। তো F1, এখানে F1 বলতে বুঝাই যে গণসংখ্যার বিয়োগফল। তো
তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 30 বিয়োগ 20, তার মানে আমরা এটা এইভাবে বলছি, দেখো যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস, দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ দিব তার আগের শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে এবার তোমরা বলো তো কত হবে? 30 মাইনাস 20 সমান সমান 10, তাই না? প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার আগের গণসংখ্যা, ওইটাই হচ্ছে F1। আর F2 তাহলে বোঝাই যাচ্ছে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ওকে মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এটা কত হবে? এটা হবে 30 মাইনাস কত আছে পরে 16 সমান কত হলো? এটা বিয়োগ করলে 14। এই যে এখন যদি এখানে মান বসিয়ে দিই যে এটার মান 65 প্লাস এটার মান হচ্ছে F1 এর মান 10 ডিভাইডেড বাই 10 যোগ 14, আচ্ছা ইন্টু এইচ এর মান কত হবে? 10। তাহলে একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখি কত আসে। তাহলে দেখা গেল এই প্রচুরকের মান আসলো 69.17। দেখো একটাই উপাত্ত, যখন আমরা এই গড় করেছিলাম তখন উত্তর এসেছিল 69 কত আসছিল? সম্ভবত আসছিল যে 69.1 এরকম। আর এখন আসলো কত? 69.1 এর কাছাকাছি। মানে এই গড় মোট প্রচুরক সব সেম জিনিসই, সব কেন্দ্রের সেই মানটার দিকেই মানটাই নির্দেশ করে। আমরা যখন মধ্যক নির্ণয় করব তাও দেখবো উত্তরেই এটাই আসছে। তাহলে আসলে এই গড়ের যে মান, প্রচুরকের যে মান, আসলে সে কেন্দ্রীয় প্রবণতার মানটাকেই বোঝায়, যে সব উপাত্তগুলো ওই মানের দিকেই পুঞ্জীবিত হওয়ার চেষ্টা করতেছে। এখন আমরা প্রচুরক নির্ণয় শিখেছি কি থেকে? উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় পারবো, আর সারণী থেকেও প্রচুরক নির্ণয় করব। এখন আমরা যাব মধ্যক নির্ণয়ে। এখন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা দরকার। আমরা যখন প্রচুরক নির্ণয় করেছিলাম তখন কিন্তু ক্রমযোজিত গণসংখ্যার কোনো পয়েন্টই আমাদের কাজে লাগেনি। তাই আমি তোমাদেরকে বলছি, আগে যে ক্রমযোজিত গণসংখ্যা প্রচুরক নির্ণয়ের সময় ইউজ করেছিলাম, প্রচুরক নির্ণয়ের সময় ক্রমযোজিত গণসংখ্যা লাইনটা দেখাবাই না। ওকে, এখন দেখো আমরা মধ্যক নির্ণয় করব, যে সারণী থেকে মধ্যক নির্ণয়, সারণী হতে মধ্যক নির্ণয়। দেখো এই হচ্ছে সারণী হতে মধ্যক নির্ণয়। এখন যদি এমন প্রশ্ন আসে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা, এই যে ক্রমযোজিত গণসংখ্যা, এটা কত? 5, এটা 15, 30, 50, 80, 96, 100, এই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো মধ্যক নির্ণয়ের সূত্র দেখো, এটা যে নির্ণেয় মধ্যক। খেয়াল রাখো, মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে